কুম্ভ মেলা, এ মেলা শুধু মেলা নয়, এ মানুষের মিলন মেলা। কোটি কোটি মানুষকে একই সূত্রে বেঁধেছে এই একটি মেলা, কুম্ভ মেলা। আমরাও গত 15ই ফেব্রুয়ারি হাওড়া থেকে বেরিয়ে পড়েছিলাম কুম্ভ মেলার উদ্দেশ্যে, কিন্তু আমরা প্রয়াগরাজ অবধি পৌঁছতে পারিনি। যে আগের পর্বটি যারা দেখেছেন তারা জানেন। যাই হোক, আমরা মাইলের পর মাইল জ্যাম পার করে অবশেষে পৌঁছে গিয়েছিলাম প্রয়াগরাজে। সেখানে গিয়েই করেছিলাম আমরা পুণ্য স্নান। এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্য থাকবে এই মুহূর্তে প্রয়াগরাজের পরিস্থিতি কীরকম, রাস্তাঘাটের কন্ডিশন কীরকম, সব কিছুই। তাই ভিডিওটা কেউ স্কিপ না করবেন না, পুরোটা দেখার একান্ত অনুরোধ রইল। গুড মর্নিং। আজকে 16ই ফেব্রুয়ারি, আর আজকে আমি এই ঔরঙ্গাবাদ থেকে যাব প্রয়াগরাজে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে হাওড়া থেকে আমি এই প্রয়াগরাজে এসে পৌঁছেছি। ঠিক এই মহাশিবরাত্রির আগে প্রয়াগরাজের অবস্থা এখন কীরকম আছে সেই সব কিছু কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা প্লিজ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 23। এই যে ঘড়ির কাঁটায় বাজে 5টা 23, আর আমরা রওনা দেব আর কিছুক্ষণের মধ্যে। তাহলে চলুন গাড়িতে গিয়ে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি ঔরঙ্গাবাদ থেকে, আর ঔরঙ্গাবাদের টেম্পারেচার এই মুহূর্তে দেখাচ্ছে 12°C। যাই হোক, এই ঔরঙ্গাবাদ থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স হচ্ছে 284 কিলোমিটার। সময় লাগতে পারে ওই 6.5 ঘন্টার মতো। এখনো পর্যন্ত রোড আপডেট যা দেখাচ্ছে মোটামুটি ক্লিয়ার আছে। 3-4 ঘন্টা কি 3.5 ঘন্টা পরে গিয়ে হালকা একটা জ্যাম দেখাচ্ছে। দেখা যাক যেরকম রোড কন্ডিশন হবে তোমাদের আপডেট আমি দিতে থাকবো। আমরা এখন যাচ্ছি সোন নদীর ওপর দিয়ে। এই যে সোন নদী, জল প্রায় নেই বললেই চলে। আর এই হচ্ছে সোন ব্রিজ, দেহরি বা সোন। ভোরের আলো ফুটে গেছে, আর এখানে একটু চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি। যাই হোক, বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে বেশ ঠান্ডা, যেরকম বললাম 12°C। যাই হোক, কালকে আমরা হাওড়া থেকে জার্নি, এই যে ঔরঙ্গাবাদের এসেছি, ঔরঙ্গাবাদের এই জায়গাটার নাম ছিল কুশাহা। এখান পর্যন্ত আমরা টোটাল জার্নি করেছি 516 কিলোমিটার। আর এখন আমরা দেহরি ব্রিজ পার করে সোন নদী অতিক্রম করে, যেটা আপনাদের দেখালাম ভিডিওতে কিছুক্ষণ আগে, এসে দাঁড়িয়েছি চা খেতে। এখান থেকে বারাণসী এখনও দেখাচ্ছে 135 কিলোমিটারের মতো। যাই হোক, রোড কন্ডিশন এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে, বাইরে হালকা কুয়াশা। যাই বলুন, এই যে গাড়ি করে আসা, এটা কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা। বাইরের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর, খুব সুন্দর। বিশেষ করে যখন আপনারা ঝাড়খণ্ডের ওপর দিয়ে আসবেন, ঝাড়খণ্ডের মানে ওই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য দারুণ লাগবে আপনাদের। মানে একটা অন্য ধরনের অভিজ্ঞতা হবে নিজেদের গাড়ি বা নিয়ে এলে এই সব জায়গায়। এরপরে একটু পরেই আমরা ঢুকে যাব এই দেহরি সোন ক্রস করে সাসারামের দিকে ঢুকে যাব। সেখানকার বাইরের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো, হালকা হালকা পাহাড়ও দেখতে পাওয়া যায়। দেখাবো আপনাদেরকে, জুড়ে থাকুন ভিডিওতে। এই যে হাওড়া থেকে এখনো অবধি আমরা এই যে সোন ক্রস করে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত রোড কন্ডিশন কথা যদি জিজ্ঞাসা করেন, রোড কন্ডিশন কিন্তু খুব ভালো, খুব ভালো, মানে খুব ভালো। কিছু কিছু জায়গায় ডাইভারশন আছে, ডাইভারশনের জন্য জ্যাম হচ্ছে, এটা ঠিক কথা। কিন্তু আমি বলবো রোড কন্ডিশন যা আছে মানে দুর্দান্ত, দুর্দান্ত। মানে গাড়ি চালিয়ে আপনারা মজা পাবেন। আর চেষ্টা করবেন একটু সকাল সকাল বেরিয়ে যাওয়ার, কারণ সিটিতে কিন্তু জ্যাম হচ্ছে। এখন হয়তো এতটা জ্যাম হয়নি এখনো পর্যন্ত, আমরা সেই ধরনের জ্যাম পাইনি, কিন্তু সিটিতে কিন্তু একটু বেলা হলে জ্যাম হচ্ছে। তাই যখনই বেরোবেন চেষ্টা করবেন একটু ভোর ভোর, একটু সকাল সকাল বেরিয়ে পড়ার। আমরা যেমন আজকে বেরিয়েছি 5:30টায়, দেখা যাক কখন গিয়ে আমরা প্রয়াগে পৌঁছই। অ্যাপ্রক্সিমেট টাইম তো 6.5 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু মনে হয় না 6.5 ঘন্টার মধ্যে পৌঁছতে পারবো। কোথাও না কোথাও রাস্তাঘাটে জ্যাম আমরা পাবো। বারাণসী বাইপাসটা কীরকম আছে সেটার কন্ডিশন এখনো পর্যন্ত তো ঠিকঠাক দেখাচ্ছে, দেখা যাক আগে গিয়ে কীরকম কন্ডিশন হয়, সব কিছুই জানাবো। যেরকম বলছিলাম, সিটিতে জ্যাম হচ্ছে,
এই যে জ্যাম হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছে। এখন দেখার এই জ্যাম কখন ছাড়ে, এই জ্যামটা অ্যাভয়েড করার জন্যই সকাল সকাল বেরোনা উচিত। যাই হোক, আমাদের একটু লেট হয়ে গেছে 5:30, আর একটু আগে বেরোলে ভালো হতো। দেখা যাক এই জ্যামটা কতক্ষণে ক্লিয়ার হয়। সাসারাম ঢোকার আগে এরকম লম্বা জ্যাম। আমরা এই জ্যামটা দেখতে দেখতে আসছি প্রায় 2-2.5 কিলোমিটার তো হবেই হবে। শুধু জ্যামটা দেখুন, ওরে বাপ রে বাপ, যত দূর চোখ যাচ্ছে শুধু জ্যাম আর জ্যাম। বিহারের সাসারাম, মোহনিয়া এই জায়গাগুলোয় কিন্তু রোড ডাইভারশন প্রচুর বেশি, তাই জ্যামও হচ্ছে এই জায়গাগুলোয় প্রচন্ড বেশি। একবার জ্যামটা দেখে নিন কিরকম। এখানটা ওই ডাইভারশনের জন্য দুদিকেই এটা হয়েছে। এবার কি এই দিকে যাবে না ওই দিকেই যাবে? না, এই সোজাই টানবে। তাই ওরা ক্লিয়ার করে দিলেই ব্যাস, এই দিকটা পুরো ফাঁকা ছিল। আমরা এখন এসে দাঁড়িয়েছি সাসারাম টোল প্লাজা। দেখো ঠিক আছে, কত কি টোল ট্যাক্স পড়ছে সেগুলো কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে দেবেন। সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি চলছে। এই যে সঞ্চ নিয়ে বসে পড়েছে, মুড়ি মাখা কালকেও ছিল। এই যে ননি, এই যে কৌশিক। কৌশিক হাই বলে দাও। হাই। এর আগের ভিডিওটা যারা দেখেছো সেখানে আমি ঝাড়খণ্ডের পেট্রোলের প্রাইস বলেছিলাম কত টাকা। এখন বিহার দিয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে, তো এখানে পেট্রোল ভরলাম। এখানে পেট্রোলের দাম কিন্তু বেশ বেশি, 106 টাকা 94 পয়সা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকেও বেশি। দেখি ইউপিতে যাই, ইউপিতে কিরকম দাম সেটাও তোমাদেরকে বলছি। মোহনিয়া ঢোকার আগে এই ধরনের জ্যাম, লম্বা জ্যাম লম্বা জ্যাম। আমরা দেখতে দেখতে আসছি, তা প্রায় না হলেও 3 থেকে 3.5 কিলোমিটার জ্যাম এখনো আছে। মোহনিয়ার যে ডাইভারশন আছে, কাজ চলছে, তার আগে এই ধরনের জ্যাম পুরো লম্বা। আমরা কিন্তু এখনো রয়েছি মোহনিয়াতে, দিল্লি কলকাতা হাইওয়েতে আমরা আটকে রয়েছি জ্যামেতে, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি। একবার দেখে নিন, যেই জ্যামটা একটু আগে দেখিয়েছিলাম সেই জ্যামটা এখনো কন্টিনিউ করছে। এই যে এই ধরনের জ্যাম। যারা বলছে যে সাই স্নানের দিনগুলো ছাড়া রাস্তাঘাট ফাঁকা থাকছে, জ্যাম থাকছে, একদমই বাজে কথা, ভুল কথা। রাস্তাঘাট কম বেশি জ্যাম রোজই থাকছে, কারণ আজকের যা অবস্থা, আজকে তো আর সাই স্নান নেই, আজকে 16ই ফেব্রুয়ারি, তাও রাস্তাঘাটের খুব বাজে কন্ডিশন। আর এই জ্যাম কন্ট্রোল করতে বিহার পুলিশ সম্পূর্ণরূপে ব্যর্থ, সম্পূর্ণরূপে। কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ম নেই। কেন জ্যাম, কি কারণে জ্যাম, কিচ্ছু বোঝাই যাচ্ছে না। আগে গিয়ে হয়তো দেখা যাচ্ছে একটা লরি দাঁড়িয়ে গেছে, তার পেছনে এতগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে। যাই হোক, আপনাদের একটা ধারণা দিলাম যে সাই স্নানের দিনগুলো ছাড়াও কিন্তু রাস্তাঘাট জ্যাম হচ্ছে। সেই ধরনের মাইন্ড প্রিপারেশন নিয়েই কিন্তু আপনারা হোটেল থেকে যাত্রা শুরু করবেন প্রয়াগরাজের উদ্দেশ্যে। দিল্লি কলকাতা হাইওয়েতে এত জ্যাম, আমরা শেষমেশ নিয়েছি একটা গ্রামের রাস্তা দিয়ে। অনেকেই যাচ্ছে, শুধু আমরা নয়, অনেকেই যাচ্ছে। একটা দিল্লি কলকাতা হাইওয়ে দিয়ে পাশ দিয়ে একটা গ্রামের রাস্তা ছিল, ইউটার্ন করে আবার দিল্লি কলকাতা হাইওয়েতেই তুলছে। রাস্তাটা কি সুন্দর, আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই দুধারে কি সুন্দর ধানের ক্ষেত হয়ে আছে, সর্ষে ক্ষেতও আছে। এইদিকে দেখুন, আমাদের আগেও গাড়ি যাচ্ছে, পেছনেও অনেক গাড়ি আছে। দারুণ সুন্দর লাগছে, দারুণ। এই গ্রামের রাস্তা দিয়ে যেতে লোকজন বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড়িয়ে আড্ডা মারছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো। সকালবেলা বেরিয়েছিলাম সেই 5:30টার সময়, আর এখন ঘড়ির কাঁটায় কটা বাজে দেখবেন, দেখুন
এখন বাজে 5:23 আর আমরা এই সবে বারাণসী সিটি ক্রস করে যাচ্ছি প্রয়াগরাজের দিকে। NH-19 বিভৎস জ্যাম, বিভৎস মানে বলার মতো নয়। যাই হোক, এই জ্যাম ক্রস করে যাচ্ছি প্রয়াগরাজের দিকে। দেখা যাক কখন মহাকুম্ভে মহাস্নান হয়। এখন আপাতত রাস্তাঘাট ফাঁকা আছে, দেখা যাক আগে প্রয়াগরাজ ঢোকার মুখে রাস্তাটা কিরকম আছে। এই প্রয়াগরাজে এলে আপনাকে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিতেই হবে। মানে ওই জ্যামের মধ্যে মানে অধৈর্য হয়ে যাচ্ছে, বিশেষ করে বাচ্চারা অধৈর্য হয়ে যাচ্ছে। অনেক ভিডিওতে বা অনেক ব্লগে বলতে শুনেছি যে এই প্রয়াগে যাওয়ার সময় ইউপিএ গভর্নমেন্ট কোনো রকম 4 চাকা গাড়ি কোনো রকম টোল ট্যাক্স নিচ্ছে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। আর যারা বলেছে তারা কিভাবে বলেছে আমি জানি না। আমি নিজে 4 হুইলার নিয়ে এসেছি, 4 হুইলার নিয়ে আমি প্রয়াগের দিকে যাচ্ছি। যতগুলো টোল ট্যাক্স পড়েছে, আপাতত 2টো টোল ট্যাক্স পড়েছে, আমি জানি না আর কতগুলো আছে। 2টো টোল ট্যাক্সেই কিন্তু আমার টোল কেটেছে, মানে রীতিমতো কেটেছে, মানে ভালো কেটেছে টোল ট্যাক্স। যারা বলছে টোল ট্যাক্স কাটছে না 4 হুইলারের এই সঙ্গমে যাওয়ার সময় বা প্রয়াগে যাওয়ার সময়, সম্পূর্ণ ভুল কথা। 4 হুইলারের কিন্তু টোল ট্যাক্স কাটছে, মানে ভালো মতো কাটছে। এখানে আমি যেটা টোল ট্যাক্স পেরিয়ে এলাম লালাননগর টোল ট্যাক্স, এখানে টোল কাটলো আমার 230 টাকার মতো, আর তার আগেরটা এলাম ওই 130 টাকার মতো। জানি না এর আগে কিছু আছে কিনা। তাই যারা যারা শুনেছো যে টোল ট্যাক্স কাটছে না, ভুল কথা। আমি কিন্তু 4 হুইলার নিয়ে এসেছি, টোল ট্যাক্স কাটছে। যারা আসছো প্রয়াগরাজ, এইখানের এটা দেখে রাখো হোর্ডিংটা, কানপুর প্রয়াগরাজ, ঠিক আছে? এইখান থেকে দেখবে যে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা রাস্তা চলে গেছে কানপুরের দিকে, আর একটা রাস্তা চলে গেছে প্রয়াগরাজের দিকে। আমাদেরকে দেখাই এই যে রাস্তাটা ডান দিকে হচ্ছে প্রয়াগরাজ, আর বাঁ দিকে চলে গেছে কানপুর। এই যে আমরা ডান দিকের রাস্তাটা নিলাম, এই রাস্তা ধরলেই প্রয়াগরাজ। অবশেষে রাত্রির এখন 9টা বাজে, দেখিয়ে দিই টাইমটা আপনাদেরকে। আমরা এই সবে এসে পৌঁছলাম প্রয়াগরাজের সঙ্গমের কাছাকাছি, এখন যেতে পারিনি। যাই হোক, রাস্তা প্রচন্ড জ্যাম। এই যে যাই হোক, টোটোতে উঠেছি। এখন এখান থেকে বলছে 6-7 কিলোমিটার, তারপরে পায়ে হেঁটে আরো 1 কিলোমিটার যেতে হবে। দেখা যাক, সঙ্গমে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এইদিকে হচ্ছে সাধু বাবাদের আখাড়াগুলো ছিল সঙ্গমে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় রাত্রির 9:53, আর এই রকম কুম্ভ মেলার অবস্থা। অবশেষে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে, জ্যাম জট, বিভৎস জ্যাম জট অতিক্রম করে রাত্রি 10টা বাজে এসে পৌঁছেছি সঙ্গম ঘাটে। দেখা যাক এখন সঙ্গম ঘাটের অবস্থা কি রকম আছে, দেখাচ্ছি আপনাদের। রাস্তায় যে কি বিভৎস রকমের জ্যাম হয়েছিল কি বলবো, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন, পুরো মানে অবস্থা খারাপ। কি জ্যাম, বাপরে বাপ। যাচ্ছি এখন সঙ্গমের দিকে। এখন লোকজন অনেকটাই কম, দেখুন একদম লোকজন কম, খুব কম লোকজন এখন সঙ্গমের দিকে। আমরা যাচ্ছি, দেখা যাক। তবে এই টাইমটায় আমি কাউকেই বলবো না যে আসার জন্য, কারণ এই টাইমটা খুবই ঠান্ডা। দেখা যাক। আমরা যাচ্ছি এখন সঙ্গমের দিকে। তাছাড়া আর একটাই কিন্তু স্নান বাকি আছে, সেটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। তার আগে এখানকার পরিস্থিতি কীরকম সব কিছু তোমাদেরকে জানাবো। একটু ওয়েট করো, আমি জিজ্ঞাসা করে জানাবো যে এখানকার পরিস্থিতি কীরকম, কীরকম লোকের ভিড় হতে পারে, সব কিছু ঠিক আছে। আমি যাই সঙ্গমের দিকে, চলুন। আগামী দিনে তোমরা যারা সঙ্গম আসছো, মানে প্রয়াগরাজ আসছো, তারা কিন্তু অবশ্যই একটা মাস্ক নিয়ে আসবে, কারণ এখানে কিন্তু
প্রচণ্ড পরিমাণে ধুলো। আর দিনের বেলা এখানে গরম আছে, তাই তোমরা কিন্তু রোদ চশমা তারপরে টুপি এইগুলো নিয়ে আসবে। কিন্তু রাত্রিবেলার দিকে কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে রাত্রিবেলার দিকে। আর এখন যে টেম্পারেচার, সেই টেম্পারেচার হচ্ছে হাইয়েস্ট হচ্ছে তোমার 17 দেখাচ্ছে, আর লোয়েস্ট হচ্ছে 13। তাই রাতের দিকে কিন্তু শীতের পোশাক আনতে ভুলবে না তোমরা। দিনের বেলা যেরকম টুপি রোদ চশমা রাখবে, কারণ দিনের বেলা এখানে ভালো গরম পড়ছে, ভালো গরম। আর মুখের মাস্কটা কিন্তু অবশ্যই রাখবে, প্রচণ্ড ধুলো এখানে, প্রচণ্ড। রাত্রি 10টা বাজে, এখন 10টা কি 10টা 15 বাজে, তাও দেখুন সঙ্গমের এখানে কত ভিড়, মানে ভালো পরিমাণে ভিড়, ভালো পরিমাণে। রাত্রি 10:30 বাজে, কিন্তু মানুষজনের চান করার উৎসাহে কোনো রকম কম নেই। মানুষজনের চান করার উৎসাহ কোনো রকম কম নেই। মনে ভক্তি নিয়ে যাচ্ছি সঙ্গমে স্নান করতে। জানি না পুণ্য কতটুকু হবে, কি হবে না হবে কিছু জানি না, তবে যাচ্ছি স্নান করতে। ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা 25 হবে। দেখিয়ে দিই একবার টাইমটা আপনাদেরকে, 11টা 24। যাই হোক, এই সবে আমরা সঙ্গমে স্নান করলাম। সঙ্গমের জল এখন খুবই ঠান্ডা, রাত্রি 11:30 বাজতে যায় প্রায়, কিন্তু চান করার পরে এক ফোঁটা ঠান্ডা লাগছে না, এক ফোঁটা নয়। আজকে সারাদিনের যে ক্লান্তি, এত জ্যাম জট, বিভৎস রকমের জ্যাম জট কাটিয়ে এসে আজকে আমরা সঙ্গমে পৌঁছেছি, সেইটা এক নিমেষে উধাও হয়ে গেল এই সঙ্গমে স্নান করার পরে। আর এখানকার সরকার এখানে খুব ভালো ব্যবস্থা করেছে, মহিলাদের চেঞ্জিং রুম করেছে, খুব ভালো, দারুণ ব্যবস্থাপনা এখানে। তাই তোমরা আগামী দিনে যারা আসছো তাদেরকে একটা কথা বলে দিই, সাই স্নান কিন্তু আছে 26শে ফেব্রুয়ারি। এখানকার লোকাল লোকেদের সঙ্গে কথা বলে আর এখানকার প্রশাসনের কয়েকজনের সাথে কথা বলে জানলাম 26শে ফেব্রুয়ারি কিন্তু এখানে না হলেও বলছে এখানকার যা লোকেদের আন্দাজ, প্রায় 10 থেকে 12 কোটি লোকের কিন্তু ভিড় হতে পারে। তাই তোমরা কিন্তু খুব মানে ভাবনা চিন্তা করে সব রকম ব্যবস্থা নিয়ে এখানে আসবে। যাই হোক, আমি এখন যাই আমাদের গাড়ি যেখানে পার্কিং করা আছে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সেদিনে গাড়িতে এসে শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা এন্ড করা হয়নি। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে শেয়ার করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে
কোনো নেক্সট ভিডিও নিয়ে। টাটা।